যখন আমরা কোথাও ঘুরতে যাই তার আগে কত প্ল্যানিং না করি, কিন্তু যখন সেটা প্ল্যানিং ছাড়া হয় তখন সেটার মজাটাই আলাদা থাকে। সেরকমই আমরা হঠাৎ করে বাড়িতে বসেই প্রায় দুপুর 2টো বাজে তখন বললাম যে আমার এরকম ঘুরতে যাওয়ার ইচ্ছে ছিল, ওটা আর হবে না, এই এই বছরে আর হবে না। তখন আমার বর বলল যে কেন হবে না, চলো। আমরা 3টার দিকে বেরিয়ে পড়ি। আমরা জানতামই না যে বাস কিভাবে যাবে বহরমপুর, বাস কখন যায় বা কীভাবে যেতে লাগে কিছুই জানতাম না। বাস স্ট্যান্ডে গেলাম, সেখানে বাস তো ছিল না, তো আমরা মালদার বাসে উঠে পড়েছিলাম। তারপর মালদা থেকে আবার বাস ধরে আমাদের বহরমপুর যেতে হতো। আমার এত টেনশন হচ্ছিল যে মালদা পর্যন্ত পৌঁছে যাওয়ার পর যদি বহরমপুরের বাসটা না পাই তাহলে আমাদেরকে রাস্তাতেই আটকে যেতে হবে, ঘোড়াটার মধ্যে একটা বাধা। তো ওভাবেই আমরা বাসে, দেখতেই পাচ্ছ একদম পিছনের সিটে বসে আছি, যেহেতু সিট ছিল না, উইদাউট প্ল্যানিং আর কি। কিন্তু ভাগ্যক্রমে আমরা বাস থেকে নেমেই বহরমপুরের বাসও পেয়ে যাই সঙ্গে সঙ্গে। আর এই যে আমরা সেকেন্ড বাসে যাচ্ছি, বেশ রাত হয়ে গেছিলো, প্রায় 6 ঘন্টার মতো জার্নি করে আমরা কিন্তু বহরমপুরে পৌঁছে যাই। মানে আমরা যাচ্ছি কোথায় বলো তো? মুর্শিদাবাদ। মুর্শিদাবাদের হাজারদুয়ারি দেখার ইচ্ছা আমার খুবই ছিল, আর এটা তো হিস্টোরিক্যাল প্লেস। তো ওখানে পৌঁছে আমরা ডিনারটা কমপ্লিট করে নিলাম, রুটি আর তড়কা, বেশ ভালো ছিল খেতে। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। এখন বহরমপুরের যে বাস স্ট্যান্ড থেকে ছোট ছোট অনেক গাড়ি যায়, যেগুলো শেয়ারে যায়, কিন্তু রাত্রি হয়ে যাওয়ার জন্য একটাও গাড়ি ছিল না, তাই আমাদেরকে বাধ্য হয়ে টোটো করতে হয়েছিল। কারণ আমাদের হোটেল আগে থেকেই বুক ছিল মুর্শিদাবাদে, সেই জন্য আমরা টোটো করে সেখানে যাই, সেই জন্য ভাড়াটাও বেশ বেশি লেগেছিল। এই টোটোটা দেখতেই পাচ্ছ যে সমুদ্রে, নদীর ধার দিয়ে যাচ্ছে, ভাগীরথী নদী। এত সুন্দর ছিল ভিউটা, মানে দারুণ। আমরা হোটেলে পৌঁছে গেছি। আমরা শুধু এক রাত্রি থাকবো বলে বেশি বড়সড় রুম নিইনি, শুধু আমাদের দুজনে থাকার মতো রুম নিয়েছিলাম। আর এই জানলার খুললেই বলে মুর্শিদাবাদের সেই হিস্টোরিক্যাল প্লেস দেখা যায়, হাজারদুয়ারি। তো সেটা আমি কালকে সকালে গুড মর্নিং। এই যে দেখতেই পাচ্ছ, দেখা যাচ্ছে হলুদ কালারের হাজারদুয়ারি, কুয়াশায় মোড়া। তো এটা আমরা যাব দেখতে। তার আগে আমি দেখাচ্ছি, আমরা যেই হোটেলে ছিলাম সেই হোটেলের ছাদ বাগানে কি সুন্দর সুন্দর যে ফুল, এই যে ফুলের বাগান, মানে এত সুন্দর ফুল, কত রকমের যে ডালিয়া। আমি একটু ফুলগুলো ভিডিওটা শেয়ার করব, কারণ আমার খুবই ভালো লেগেছিল। অর্ধেক ফটোশ্যুট আমি এখানেই করেছিলাম, এই হোটেলের ছাদেই। তো আমি রেডি হয়ে গেছি ঘুরতে যাওয়ার জন্য। এখন রোদ উঠে গেছে, আর আমি দেখাচ্ছি ভিউটা। এই যে এখান থেকে শুরু করে, এই যে এখন ভালোভাবে দেখা যাচ্ছে। আমরা বেরিয়ে পড়েছি। তো বুঝতে পারছিলাম না যে যাব কোথায়, কারণ এটা ছাড়াও আরও অনেকগুলো জায়গা আছে। তাই পরে আমরা ডিসাইড করলাম যে আগে দূরের গুলো ঘুরে নিই, তারপরে তো হোটেলের পাশেই হাজার। এই যে আমরা ছিলাম প্রিয়াঙ্কা হোটেল অ্যান্ড লজ, এই হোটেলটাতে। আর এখান থেকে 2 পা এগিয়ে গেলেই হাজারদুয়ারি। তো আমাদের হোটেল থেকে এত কাছে থাকাতে আমাদের কিন্তু কোনো অসুবিধা হয়নি, আমরা হোটেলে ব্যাগপত্র রেখেই ঘোরাফেরা করতে পেরেছিলাম। কিন্তু এটা তখন কেবল প্রায় খুলেছিল দেখে আমরা দূরেরগুলো আগে কমপ্লিট করে তারপরে লাস্টে এটা ঘুরতে এসেছিলাম। ওখানে টোটো করেও ঘোরা যায়, আবার এরকম ঘোড়ার গাড়ি করেও ঘোরা যায়। তো আমরা ঘোড়ার গাড়ি করেই, আমরা শেয়ারে করিনি, কারণ শেয়ারে করলে একটু তাড়া থাকে, তাই আমরা পার্সোনালভাবেই দুজন শুধু ঘুরেছিলাম। এটা একটা অন্যরকম অভিজ্ঞতা, আমার বেশ ভালোই লেগেছিল ঘুরতে এভাবে।
তো আমরা তারপর চলে গেলাম কাঠগোলাপ বলে একটা জায়গায়। এখানে আমাদের বাংলা মুভির অনেক শুটিং হয়ে থাকে, আর দারুণ জায়গাটা বলতে গেলে। আমরা এখানে এসেই টিফিন করে নিয়েছিলাম, লুচি আর তরকারি। খাবারগুলো বেশ ভালো ছিল। আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে, আমাদের টাইমিং ছিল সকালে 9:30টার মধ্যে আমরা সেখানে পৌঁছে গেছিলাম, কারণ এখানে বলে 1 ঘন্টা লাগে। আর ঠিক ভালোভাবে ঘুরতে গেলে 1 ঘন্টাই লেগেছিল, কারণ এত বড় এরিয়া ছিল। যে বাগান বাড়িতে আপনারা এলেন, বাড়িটির নাম তো শুনলেন কাঠগোলা বাগান বাড়ি। অ্যাকচুয়ালি পুরো নামটা কাঠগোলাপ ফুলের বাগান বাড়ি। এখানে কাঠের ফার্নিচারের ব্যবসা ছিল ফার্স্ট টাইম। আম বাগানের বদলে চারিদিকে গোলাপের বাগান ছিল, একদিকে কাঠ একদিকে গোলাপ, দুটো কথাকে এক করে নামটা দিয়া 1780 সালে কাঠগোলাপ ফুলের বাগান বাড়ি। সিরাজের মৃত্যুর 23 বছর পর এটা তৈরি। তো ব্রিটিশ পিরিয়ড, সাধারণ পাবলিক এই গেট দিয়ে প্রবেশাধিকারী ছিল না। ব্রিটিশ জমিদার, নবাব, রাজা এরা প্রবেশ করতেন, ওনাদের সম্মানে উপর থেকে ছানাই বাজত। কিন্তু এখন তার নবাবী যুগ নাই দাদা, তাই নবাব গেছে মরে, হাতিও গেছে সরে। এখন একটাই গেট, টিকিটের 30 টাকা রেট। বাইরে গাড়ি, সুড়ঙ্গ রাস্তা দেখার জন্য চলুন তাড়াতাড়ি সামনে। বাড়িটি প্রাইভেট, বর্তমান মালিক আছেন, কলকাতায় থাকেন, মাসে 2বার আসেন। 30 টাকা টিকিট মালিকের ব্যক্তিগত। এই টিকিটের পয়সায় গোটা বাগান বাড়িটা চলছে। এটা সরকার কোনো কিছু করছে না? সরকার কোনো সরকারি নয়, জয়েন্ট ট্রাস্টি বোর্ডের হাতে আছে, যেহেতু এরা জমি। আচ্ছা আচ্ছা, প্রাইভেট সম্পত্তি। হ্যাঁ, মালিক আমাদেরই আছে। তো গোটা পুকুরে মাছের খেলা হতো, বড় বড় মাছ আছে। তখনকার দিনে মাছের সোনার নথ পড়াতো, মাছ মারা গেলে মাছকে কবর দিত। জৈনরা তো মাছ মাংস খায় না, তাই আজও সেই নিয়মটা রেখেছে। মানে পুকুরে মাছ ছাড়ে, বড় হয়, যে মাছ মরে যায় তাকে কবর দিয়ে দেওয়া হয়। এটা মেয়েদের এন্টারটেনমেন্ট এরিয়া, প্যালেস পুকুর বলে। তবে পুকুরটা ভালো, খালি জলটাই কালো। মাছ আছে, ভিতরে কাদা। চলুন দাদা, এটা ফুলের গাছ। এই ফুল থেকে আতর বানানো হয়, সেন্ট, নাম চাপা। এই ভিতরটা সম্পূর্ণ ফাঁপা, সাইডে বাগান। একটু সামনে আগান, তাহলে এবার দেখুন কি আছে। তো মাটি হয়ে দাঁড়িয়েছে। কি অবস্থা! ফার্স্ট যে তীর্থঙ্কর ঋষভদেব, তাকে এখানে ওরা আদিনাথ বলে, গাইড বললো, আমি ঠিক কতটা জানি না। জায়গাটা ভীষণই সুন্দর, অবশ্যই আসবেন এখানে ঘুরতে। গাইড নিয়ে ঘুরলে পরে ভালোভাবে বুঝতে পারবেন। এখানে বোটিং করারও জায়গা আছে। আমাদের হাতে অতটা টাইম ছিল না যে বোটিং করব। যারা হাতে টাইম নিয়ে আসবেন তারা অবশ্যই বোটিং এখানে করতে পারবেন। এই কাঠগোলাপের রাজবাড়িতেই কিন্তু এক যে ছিল রাজার শুটিং হয়েছিল। আরও কিছু কিছু নাম বলেছিল, আমার মনে নেই। তো এখানে একটু রেস্ট করে, এই জায়গাতেই একটা চিড়িয়াখানার মতনও আছে ছোট্ট মতো, সেটা একদম ফ্রি ছিল, ফ্রি অফ কস্ট। তো এখান থেকে ঘুরে আমরা সোজা আরও কয়েকটা জায়গায় গিয়েছিলাম, সেখানকার টিপ আমি আর নিইনি, কারণ একই রকম টাইপেরই ছিল। লাস্টে গিয়ে আমরা গেলাম হাজারদুয়ারি। হাজারদুয়ারিতে গিয়ে আমাদের কিন্তু এখানেও এন্ট্রি ফিস ছিল। এখানে গিয়ে আমাদেরকে সব কিছু জমা করে আমাদের ভিতরে ঢুকতে হয়েছিল। বিশাল বড় ছিল, মানে পায়ে হেঁটে ঘুরলে অনেকেই, আমার বর তো যেমন টায়ার্ড হয়ে গেছিলো যে আর হচ্ছে না, কিন্তু আমার বেশ ভালো লেগেছিল। খুব সুন্দর সুন্দর জিনিস আছে। পারলে শীতকাল বা শীতের শেষ বা শীতের শুরু এরকম টাইমে যাওয়াটাই বেটার। গরমকালে গেলে মানে একদম ঝলসে যাবে, কারণ আমরা এই গরমে, শীতের টাইমে গিয়েও আমাদের এত গরম লাগছিল। তো গরমকালে তো ভিড়টা আসলে এই টাইমটাতেই থাকে, শীতকালের দিকে, আর বেশ ফুলেরও বাহার দেখা যায়। তো দেখতেই পাচ্ছ কত লোক, আর বিশাল বড় ছিল, দারুণ লাগছিল জায়গাটা। আমাদের আশেপাশে, মানে আমাদের রায়গঞ্জের আশেপাশে যে এত সুন্দর একটা জায়গা, খুবই ভালো লাগবে ঘুরে সেখানে যাব। তো বেশ ভালো লেগেছিল, শর্ট ট্রিপ উইদাউট প্ল্যানিং সব কিছু। খাবারও বেশ ভালো ছিল এখানকার। তো আমরা এখন বেরিয়ে পড়েছি। এখন যাব আমরা বালুরঘাট বাস স্ট্যান্ডে।
বহরমপুর। ও সরি, বহরমপুর বাস স্ট্যান্ডে। তারপর ওখান থেকে যাব কোথায়? তারপর আমরা রায়গঞ্জ যাব। আর ভালো লাগছে না, অনেক ঘুরলাম। তারপর আমরা একটা টোটো করে পৌঁছে গেছি এই যে বাস স্ট্যান্ড বলে, বাস স্ট্যান্ড তো না ঠিক, মানে এখানে সব টোটোগুলো দাঁড়িয়ে থাকে, এখানেই শেয়ারে করে বহরমপুরের বাস স্ট্যান্ডে যাওয়া যায়, যেটা আমরা আগের দিন মানে রাত্রেবেলা পাইনি। তো সেখান থেকে এসে বাস স্ট্যান্ডে এসে বাস ধরে রায়গঞ্জের জন্য আমরা যাত্রা শুরু করলাম। আর রাত্রেবেলা আমরা পৌঁছেও গেলাম। কিন্তু এখন আমরা এটা খেয়ে তারপরে রায়গঞ্জে বাস করব। আর হ্যাঁ, এই যে আমাদের প্যাকিং ব্যাগ, যেটাতে করে আমাদের দুজনের ড্রেস আছে, এটা দেখে সত্যি মানে লাগেজ ছাড়া ঘুরতে যে কী ভালো লাগে। লাগেজের কোনো মানে আমাদের মাথা ব্যথাই ছিল না, কারণ একটাই ব্যাগ ছিল ছোট্ট। খুব ভালো লেগেছে আমার এই ঘোরাটা। ভিডিওটা করার অনেক বছরই হয়ে গেল, শুধু আপলোড করতে পারিনি অনেক কথা ভেবেই। পরে ভাবলাম যে থাক, লাস্ট পর্যন্ত আপলোড করেই দিই, টাইমলাইনে থেকে যাবে আমার। দেখা হবে নেক্সট ভিডিওতে।